বিচারপতি প্রশ্ন করেছেন যে কেন তিনি রাজি নন, মানে তিনি কেন কলকাতায় চিকিৎসা করানো বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিদেশে কেন তিনি যেতে চাইছেন, এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। এরপরে আইনজীবী বলছে যে তিনি আগের চিকিৎসকের কাছেই যেতে চান। তখন রাজ্যের আইনজীবী বলছে যে বিদেশে যাওয়ার মতো জরুরি মেডিকেল পরিস্থিতি নেই। তখন বিচারপতি ঠিক কি বলেছে এই বিষয়টাও কিন্তু অবশ্যই লক্ষণীয়। এবং এই জায়গা থেকে আমরা একটু মানুষের কাছে চলে যাব। মানুষ, হাইকোর্টের অন্দরে এই যে নানা রকমের যে কথাগুলো উঠছে, যে কথাগুলো আমরা ইতিমধ্যে জানাচ্ছি, যে যে কেন তিনি যেতে চাইছেন বা কেন তিনি বারবার বিদেশে যাওয়াটাকে হাইলাইট করছেন, কেন তিনি সামনে আসতে চাইছেন না, যেটা একটু আগেও বললাম যে আমার মক্কেল মেডিকেল বোর্ডের সামনে যেতে রাজি নয়, আইনজীবী যে কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলছে কেন রাজি নয়, বিষয়টা ঠিক কি হচ্ছে? দেখো, এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন, আমি একটু আগেও বলছিলাম যে তার বক্তব্য যে তিনি যেহেতু আগে চিকিৎসা করিয়েছেন সেই জন্যই তিনি ফের সেখানেই চিকিৎসা করাতে যেতে চান। এবং যে সমস্যা, তার যে সমস্যা, সেই সমস্যা গুরুতর। যিনি চিকিৎসক তার চোখ পরীক্ষা করেছিলেন, তিনি অ্যাডভাইস করেছেন বিদেশেই চিকিৎসা করানোর জন্য। এরকম একাধিক যুক্তি দেখানো হয়, যদিও রাজ্যের পক্ষ থেকে যিনি অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার যিনি ছিলেন, তার বক্তব্য যে মেডিকেল যে নথি দেওয়া হয়েছে মামলার কপির সঙ্গে, তাতে সেই কপি দেখে কোথাও সেরকম কোনো বিষয় উল্লেখ নেই বা সেরকম কোনো জরুরি পরিস্থিতি নেই যে তাকে বিদেশে যেতেই হবে। পাশাপাশি একই সঙ্গে যিনি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, অর্থাৎ যিনি বিধাননগর সাইবার থানাতে এই অভিযোগ দায়ের করেছিলেন, ডিজে মামলা যেটাকে আমরা বলছি, যে মামলার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন, সেই ব্যক্তির পক্ষে যিনি আইনজীবী ছিলেন, তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিকিৎসক চিকিৎসা করেছেন গত জুন মাসের 3 তারিখ অথবা 4 তারিখ, আমার এক্সাক্ট তারিখটা মনে পড়ছে না, সম্ভবত 4 তারিখে তিনি যে প্রেসক্রিপশন দিয়েছেন সেখানে ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ নেই। ফলে ওই নথি গ্রহণযোগ্য নয় বলেও আইনজীবী আদালতে উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল তিনি জানান যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 16টি এফআইআর রয়েছে, 16টি মামলা রয়েছে। যে মামলার মধ্যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে 5টি মামলায় তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, কিন্তু একই সঙ্গে তাকে নির্দেশ দেওয়া রয়েছে তিনি যেন কোঅপারেট করেন। ফৌজদারি মামলায় তিনি যেন কোঅপারেট করেন পুলিশের সাথে, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেই দেওয়া রয়েছে। বিচারপতি এই কথোপকথন সেটা আপনাদেরকে জানাবো। ইতিমধ্যেই কিন্তু বিচারপতি বলছেন যে যদি কলকাতাতেই চিকিৎসা সম্ভব হয় তাহলে বিদেশ যাওয়ার প্রয়োজন কি। তখন আইনজীবী বলছেন যে চিকিৎসক বেছে নেওয়ার অধিকার তার রয়েছে। বিচারপতি তখন বলছেন যে আদালত চিকিৎসাবিদ্যার বিশেষজ্ঞ নয়, আমি সেলিম বাবুর কাছে যাব এই জায়গাটা থেকে। সেলিম বাবু, এই যে কথাটা যে তার অধিকার রয়েছে, এখানে একটা অধিকার ফলানোর ব্যাপার চলে আসছে, এবং তার পরিপ্রেক্ষিতে এই যে কথাটা যে আদালত চিকিৎসাবিদ্যার বিশেষজ্ঞ নয়, বিচারপতি বলছেন, এই বিষয়গুলোকে ঠিক কিভাবে তুলে ধরা হয়? যদি কলকাতায় যদি ওয়েল সেট আপ থাকে তাহলে কেন বাইরে যাওয়ার প্রশ্ন? এই প্রশ্নটা তো বারবার হাইকোর্টের থেকে তোলা হচ্ছে। হ্যাঁ, আর দেখুন, এটাই বিচারের বিষয়। সেটা হচ্ছে আমার কোন ডাক্তার দেখবে, যেমন আমার অধিকার আছে সেটা চুজ করার, আবার পরিস্থিতি অনুযায়ী এটা নর্মাল সিনারিও। কিন্তু আমার এগেনস্ট একটা মামলা আছে এবং জুডিশিয়াল অথরিটি মানে কোর্ট একখানা আমাকে ডাইরেকশন দিয়ে রেখেছে, আমার উপর একটা কন্ডিশন ইম্পোজ করে রেখেছে, একটা কন্ডিশন চাপিয়ে রেখেছে যে আমি কোর্টের পারমিশন ছাড়া যেতে পারবো না, বিদেশ যেতে পারবো না। তো স্বভাবতই তখন কিন্তু ওই যে প্রাইমারি যে সুবিধাটা, যে লিবার্টিটা, যে আমি যে কোনো ডাক্তারের কাছে যেতে পারি, এ বি সি ডি 4জন ডাক্তার আছে, আমি এ নয় আমি সি এর কাছে যাবো, সি নয় আমি ডি এর কাছে যাব, এইটাই বিচারের বিষয়। যে এই কমফোর্টটা, এটাকে কিন্তু কমফোর্ট বলা যেতে পারে, এটাকে আপনি ফান্ডামেন্টাল রাইট বলতে পারবেন না, এটাকে হিউম্যান রাইটস বলতে পারবেন না, দিস ইজ কমফোর্ট। এই কমফোর্ট জোনটা কাটল করা যাবে কিনা, কারণ যে কোনো রাইট কোর্ট জুডিশিয়াল প্রসেসে গিয়ে বিচার করে সেই রাইটটাকে ফর দ্য টাইম বিং সাসপেন্ড করা যায়, দ্যাট ইজ অলসো ল, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন। তো স্বভাবতই এই জজ সাহেব এবং আপনি যখন অ্যাডজুডিকেশন করবেন, আপনার মাথাতে তখন ওটাও থাকবে যে আপনি যে প্রশ্নটা করছেন, যে চিকিৎসাটা এখানে হতে পারে তাহলে আমি ওখানে যাবার দরকার কি, যেহেতু কোর্ট বারণ করে রেখেছে। কোর্ট যদি বারণ করে না রাখতো তাহলে কিন্তু এই
যুক্তি তর্কের ব্যাপারটাই আসতো না। এই রকম পরিস্থিতিতে কিন্তু যদি জাস্টিফাই করা না যায় যে আমার যাওয়াটা ওখানে দরকার এবং ওখানে না গেলে আমি যে জিনিসগুলো পাবো সেগুলো কিন্তু ইন্ডিয়াতে পাবো না, আর এইটা কে ডিসাইড করবে? জাজ বা লয়ার এরা কিন্তু কেউ মেডিকেল এক্সপার্ট নয়। মেডিকেল টিম বলতে পারবে যে ওনার এখন যে চিকিৎসা ব্যবস্থাটা দরকার সেই চিকিৎসা ব্যবস্থাটা এখানে এসএসকেএম এ হতে পারে, XYZ প্রতিষ্ঠানে হতে পারে ভারতবর্ষে, নাকি এটা আমেরিকাতেই যেতে হবে। এটা একজন জাজ বা একজন লয়ারের পক্ষে বলা সম্ভব নয়, বা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পক্ষেও বলা সম্ভব নয়। তাহলে সেই যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিমের সামনে কিন্তু এনাকে যেতে হবে, এনাকে এক্সামিন করতে দিতে হবে সেই মেডিকেল টিমকে। ওই মেডিকেল টিম যদি ওপিনিয়ন দেয় যে না, এনাকে এই যে এখন চেক আপটা বা এই যে চিকিৎসাটা আছে সেটা ওনাকে কিন্তু আমেরিকায় গিয়ে করতে হবে, তাহলে আমি আপনাকে বলছি কোর্ট অবশ্যই তাকে পারমিশন দিয়ে দেবে। একেবারে একেবারে। কিন্তু এই মেডিকেল টিম কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু মেডিকেল টিমকে মিট করার পরেই বলা যেতে পারে। যদি বলে আমি মেডিকেল টিমকে মিট করব না, তাহলে কিন্তু এই ইনফারেন্সটা জজ সাহেব হয়তো এগেনস্টে নেবেন। একেবারে বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও আদালতের দিকে নজর রাখবো হাইকোর্টে ঠিক কি চলছে, বিচারপতি কি বলছেন। একদম শেষ যে কথাতে শেষ করেছিলাম যে বিচারপতি বলেছিলেন যে আদালত চিকিৎসাবিদ্যার বিশেষজ্ঞ নয়, এর পরবর্তীতে বিচারপতি বলছেন যে তাই স্বাধীন মেডিকেল মতামত দরকার, এসএসকেএম এর মেডিকেল বোর্ড পরীক্ষা করুক। তখন তার পরিপ্রেক্ষিতে আইনজীবী বলছেন যে সেই পরীক্ষায় আমরা সম্মত নই। এবং এই জায়গাটা থেকে আমি আবারও চলে আসবো সেলিম বাবুর কাছে। সেলিম বাবু, এই যে বলছেন যে মেডিকেল বোর্ড গঠন করুক, পরীক্ষা করুক, এরা বলছে আমরা সেই পরীক্ষায় সম্মত নই। কেন পরীক্ষায় সম্মত নয়? মানে যখন এতটা যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে বা কোর্ট যখন নির্দেশ দিচ্ছে, তাহলে যখন অভিযুক্ত যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে তিনি যখন সম্মত হচ্ছেন না, তখন তাহলে কি মামলাটা কি তার এগেনস্টে যেতে চলেছে? হ্যাঁ দেখুন, আমি তো প্রেডিক্ট করতে পারি না যে সেই মেডিকেল টিম কি বলবে না বলবে, কিন্তু আমি যে কারণে পারমিশন চাইছি, মেডিকেল কারণে, আমি কিন্তু ঘোরার জন্য চাইছি না, খুব পরিষ্কার, আমি একদম স্পেসিফিক কারণে চেয়েছি, ওর মধ্যে কোনো অ্যাম্বিগুইটিও নেই। তাহলে কিন্তু এই মেডিকেল টিম আমাকে এক্সামিন করবে, যেটা আপনাকে বলছিলাম, এবং আমাকে এক্সামিন করতে দিতে হতে পারে, দিতে হবে। এখানে যদি আমি রিফিউজ করি তাহলে কিন্তু একটা নেগেটিভ ইনফারেন্স অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে আমি মুখে যে কথাটা বলছি যে আমার আমেরিকাতে চিকিৎসা করতে যাওয়া দরকার, দরকার কথাটা একটু মনে রাখবেন, দরকার, এই দরকার ব্যাপারটাই যদি থাকে তাহলে মেডিকেল টিমও আমাকে বলবে ইয়েস দরকার। কিন্তু আমি বলছি মেডিকেল টিমে যাব না, তখন একটাই যুক্তি বাকি থাকছে, সেটা হচ্ছে দরকার নয়। যে কারণে ওই দরকার কথাটা তখন বললাম, মনে রাখবেন, দরকার নয়, আমার কমফোর্ট জোন বা আমার লিবার্টি, আমি যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারি, যেটা আপনি প্রথমেই বলেছিলেন। কিন্তু ওই আমার লিবার্টি যে কোনো জায়গায় চিকিৎসা করতে পারি আর দরকার, এই দুটোর মধ্যে তফাৎ আছে। এখন যে পরিস্থিতি, যেহেতু মামলা চলছে এবং মেডিকেল টিমের কথা উঠেছে, তখন কিন্তু দরকারটার উপর গুরুত্ব বেশি দেওয়া হবে। আর দরকার কিনা এটা মেডিকেল টিম বলবে। যদি মেডিকেল টিমের কাছে আমি না যাই তাহলে মেডিকেল টিম কোনো রিপোর্ট দেবে না, তাহলে কিন্তু ধরে নেওয়া হবে ওনার চিকিৎসা এখানেও হতে পারে। কেন একবারও বলা হচ্ছে না যে না আমার চিকিৎসাটা এখানে হবে না তাই আমি যাচ্ছি।